দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোমরের ব্যথা বা লো ব্যাক পেইন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মাই টিভি পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এই যে কোমরের ব্যথা, এই ব্যথা আসলে কি কি ধরন রয়েছে সেটি যদি একটু আমি শুরুতে জানতে চাই যে কোমরের ব্যথার ধরনটা আসলে কি কি? আপনি ঠিকই বলেছেন, মানে কোমর ব্যথা হয়নি এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর আসলে। প্রত্যেকেরই মোটামুটি কখনো না কখনো কোমর ব্যথা হয়েছে। ব্যথা হওয়ার পিছনে অনেক ধরনেরই কারণ থাকতে পারে। আমরা মেইনলি যেইটা নিয়ে টেনশন করি যে কোমরের ব্যথা মানে কি, এটা কি কিডনির ব্যথা কিনা, অথবা কোমরের ব্যথা কি এটা কি ডিস্কের ব্যথা কিনা। আমরা সবারই কোমর ব্যথা হলে ফার্স্টে কিডনির দিকে চিন্তা করি। অ্যাকচুয়ালি কিডনির ব্যথাও কোমরের দিকেই হয়, তবে ধরনগুলো আলাদা। এই ধরনগুলো আমাদের জানা থাকলে খুব সহজে আমরা কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব বুঝতে পারবো একেবারে। সো আমাদের আসলে প্রথমে কিডনির সমস্যা নাকি এটা আমাদের কোমরের ডিস্কের সমস্যা, এছাড়া এটা আমাদের বুঝবো। এছাড়াও আরও অনেক কারণে কোমর ব্যথা হতে পারে, যেমন মেকানিক্যাল ব্যাক পেইন বলতে পারি আমরা, কোনো কারণ ছাড়া। যেমন ইনভেস্টিগেশনে কোনো এমআরআইতে কোথাও কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কোমর ব্যথা আছে। আচ্ছা। সো এইসব ক্ষেত্রে যখন কোনো কিছু পাওয়া যায় না, ইউজুয়ালি মেকানিক্যাল ব্যাক পেইন মানে স্ট্রেসের কারণে, কাজের চাপের কারণে অনেক সময় কোমরে ব্যথা হয়। সো এইগুলো খুব যে মারাত্মক ব্যথা, ওরিড হওয়ার মতো ব্যথা এরকম কিছু না। কিছুদিন সামান্য চিকিৎসা নিলে, কিছু নিয়ম কারণ মেনে চললেই এগুলো থেকে ভালো হয়ে যায়। এছাড়া আরও বেশ কিছু কারণ আছে, যেরকম অস্টিও আর্থ্রাইটিস, যেটু বয়সজনিত কারণ। বয়সজনিত মানে বয়স্কদেরও হতে পারে, আবার অল্প বয়স্কদেরও হতে পারে। এছাড়াও স্যাক্রো আইলিয়াক জয়েন্টেও পেন হতে পারে। এরকম স্পন্ডাইলোসিস, যদি হাড়ে আপনার কখনো এটাকে বলা হচ্ছে ক্ষয়জনিত রোগ, ডিজেনারেশন হয়, তখনও হতে পারে। আচ্ছা আচ্ছা। তো ব্যথার ধরন দেখে, কোমর ব্যথার ধরন দেখে কি বোঝা যাবে যে আসলে এই ব্যথাটি কি কারণে হচ্ছে, এরকম কি কোনো জি জি বিষয়? অবশ্যই, আপনি খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। যেমন আমরা কোমর ব্যথা হলেই প্রথমে ধরি যে এটা কিডনির ব্যথা কিনা। সবাই টেনশন করি যে আমরা যে কিডনির ব্যথা কিনা। তো আমরা যদি কোমর ব্যথাটাকে এইভাবে দেখি যে কোমরের ব্যথাটা আমার পিছনের দিকে হচ্ছে এবং কোমরের ব্যথা কোমরেই থাকতেছে, সাধারণত এই ব্যথাগুলো মেকানিক্যাল পেইন হয়। যদি কখনো এই পেইনগুলো দেখেন যে কোমরের পিছন দিক থেকে পেটের তলপেটের সামনের দিকে যাচ্ছে, তখন এটা কিডনির ব্যথা আচ্ছা। হতে পারে। মানে এইগুলো হলেই যে কিডনির ব্যথা হবে তা না, মানে আমরা সন্দেহ করতে পারি। অথবা ব্যথা যদি কোমরের থেকে শুরু করে যদি পিছনের দিক থেকে, মানে পায়ের দিকে যদি যায়, কোমর থেকে পিছনের দিক দিয়ে পায়ের দিকে নামে, সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নিব যে এটা ডিস্কের অথবা কোমরের হাড়ের কোনো সমস্যা। আচ্ছা। এছাড়াও আমরা অনেকভাবে বুঝতে পারি, যেমন হাঁটা চলা মুভমেন্টে যদি আমাদের ব্যথা হয়, তখন আমরা ধরে নিব যে এগুলো ইউজুয়ালি কিডনির সমস্যা না। কিডনির ব্যথা হলে সবসময় ব্যথা একটা থাকবে, শুয়ে থাকলেও ব্যথা করবে। আবার যদি বসে থাকে, সে যদি মুভ করে, তখনও তার কিডনির ব্যথা থাকবে। কিন্তু কোমরে যে আমরা যে পিএলআইডির কথা বলি অথবা লিস্থেসিস যাই বলি না কেন, কোমরের হাড় যে সমস্যাগুলো, এগুলোর কারণে ব্যথা হলে মুভমেন্টে ব্যথা হবে। সো আমার ব্যথা যদি কোমর থেকে সামনে তলপেটের দিকে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিডনি নিয়ে ওরিড হওয়ার মতো সাধারণত শঙ্কা নেই। হতে পারে, কিন্তু সাধারণত শঙ্কা নেই। এবং ব্যথা হলে তো আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাব, নিজে নিজে চেষ্টা করব না। একেবারে। এবং আপনাদের কাছে যখন রোগীরা কোমর ব্যথা নিয়ে আসে, সবার আগে কি করেন, বা ক্লিনিক্যালি আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা? জি অবশ্যই। আমরা এই যে কথাগুলো বললাম, এটাকে আমরা ক্লিনিক্যাল ইনফরমেশন, আমরা হিস্ট্রি নেই যে আসলে আপনার ব্যথাটা কীরকম, কতদিন ধরে ব্যথাগুলোর কিছু ভাগ আছে। যেরকম আমি বলবো যে হঠাৎ করে একটু কোমরে ব্যথা হতেই পারে, যেই চিন্তা করলে দুনিয়াতে সবাই মোটামুটি কোমরে ব্যথা ভুগছে কখনো না কখনো। তো এই জিনিসগুলো আমরা হিস্ট্রি থেকে বের করতে পারি। অ্যাকিউট পেইন হতে পারে, যদি অল্প ব্যথা অল্প সময়ের, মোটামুটি 6 সপ্তাহ, 1 থেকে 6 সপ্তাহের মধ্যে হলে অ্যাকিউট পেইন। যদি দেখা গেছে 6 সপ্তাহের পরেও আমার ব্যথা চলে যাচ্ছে, 6 থেকে 12 সপ্তাহ পর্যন্ত ব্যথা হচ্ছে, আচ্ছা, কোনোভাবে ওষুধ খাচ্ছি, ব্যায়াম করছি, লাইফস্টাইল মডিফিকেশন করছি, কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না, তখন এই ব্যথাগুলোকে আমরা সাব একুট বলি। এরপরেও যদি ব্যথা কন্টিনিউ করে, যে দীর্ঘদিনের ব্যথা, অনেক দিনের ব্যথা, তো এই ব্যথাগুলো তখন আমরা চিন্তিত হওয়ার মতো বিষয়, অবশ্যই ডাক্তারের কাছে যাওয়ার মতো একটা বিষয় এই কথাগুলো। এবং প্রফেশনের কারণেও কিছু যে বা পশ্চারাল যে বিষয়, সেগুলোর কারণেও তো কোমর ব্যথা হয়। আমাদের শুরুটাই হচ্ছে এইভাবে, সেটাই। মেইনলি পশ্চারাল। আর এছাড়া
ট্রমাটিক বলতে হচ্ছে যদি কোনো অ্যাক্সিডেন্টে কোমরে ব্যথা পায় সেটা তো একদম ডিফারেন্ট, কিন্তু আমাদের এই কোমর ব্যথাটা আমাদের নিজেদের দোষী কোমরে ব্যথা হয়। একদম। এবং আমরা যারা 6 ঘন্টার বেশি বসে বসে কাজ করি, হ্যাঁ 6 ঘন্টা যদি পার হয় কন্টিনিউয়াস এক জায়গায় বসে থাকি, তো মোটামুটি 40-50% আপনি কোমর ব্যথা ভুগবেন, একটু কনফার্ম। একেবারে। এটি তাহলে কিসের ব্যথা, সেই অবস্থান? এগুলোটা অবস্থান কারণগুলো হচ্ছে কোমর ব্যথা প্রথমে মাসেল ফ্যাটিক হয়, আচ্ছা মাসেলগুলো ফ্যাটিক হয় এবং এই মাসেলগুলো যখন স্ট্রেস নিতে নিতে অনেকটা বিরক্ত হয়ে যায়, যার কত স্ট্রেস নিব, তখন ডিজেনারেশন শুরু হয়ে যায়। আচ্ছা বোনসের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ডিজেনারেশন শুরু হয়। এই ডিজেনারেশন গুলোই আস্তে আস্তে মানে নিজের জন্য অসুবিধা তৈরি করে বসে। প্রাথমিক চিকিৎসা কি হতে পারে এগুলো? প্রাথমিক চিকিৎসা যদি খুব শুরুতেই যদি আমরা এটা ধরতে পারি, মানে আমরা যদি শুরুতেই যদি এটা কোমরের ব্যথার কজগুলো যদি ডিজেনারেশনের কারণে হতে পারে, এগুলো যদি বুঝতে পারি, তো কিছু সামান্য কিছু নিয়ম কানুন, মানে আমি অতিরিক্ত কোনো প্রেশার না নেওয়া, কিছু নিয়ম কানুন মেনে চলে, যেমন ভারী কাজ না করা, সামনে ঝুঁকে কোনো কিছু না তোলা, হাই কোমর ইউজ করা, মানে চেয়ারের চেয়ে নিচু জায়গায় সাধারণত না বসা, এইগুলো যদি আমি মেনে চলতে পারি, আর সাথে যদি একটু ওয়েটটা রিডাকশন করা যায়, সেটি খুব তো জরুরি। খুব খুব হেল্পফুল। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডক্টরের নির্দেশ বা উপদেশ যাই বলি না কেন, কোনো কিছুই না মেনে কোমর ব্যথা নিয়ে বসে আছে অনেকে এবং ওষুধ খাচ্ছে, ফার্মেসিতে যাচ্ছে, বলছে কোমর ব্যথা, ব্যথার ওষুধ দিচ্ছে ফার্মেসির যেই দোকানদার, সেটি নিয়ে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে একটা সময় এত ভয়ঙ্কর এবং অ্যাকিউট কন্ডিশন নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, হয়তো অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? এটা আপনি একদম মানে বাস্তব চিত্র তুলে ধরেছেন। আসলে আমরা সবাই শুরুতেই কোমর ব্যথা হচ্ছে আগে যাব ডাক্তারের কাছে, না যে ব্যথার জন্য একটা ওষুধ দাও, আমরা ফার্মেসিতে যাচ্ছি, একটা ওষুধ নিচ্ছি, আজকে ব্যথা কমে গেছে, আবার কালকে এই লোভে পড়ে আবার কালকে ফার্মেসির দোকানেই যাচ্ছি। আমরা অনেকেই জানি যে এই ব্যথাগুলোর কারণে, ওষুধের কারণে কিডনিতে সমস্যা হয়, এছাড়াও হার্টের উপরে চাপ পড়ে, অনেক ধরনেরই সমস্যা অর্গানের উপর পড়তে থাকে। সো এগুলো আমরা নিজেরাই নিজেদেরকে ওই প্রবলেমগুলোকে ইনভাইট করতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যথা যদি হয়, এটা শরীরের জন্য একটা পজিটিভ রেসপন্স, যে হ্যাঁ আমার কিছু হচ্ছে, আমাকে একটা ব্যবস্থা করতে হবে, আমাকে শরীরটাকে এখনো যত্ন নিতে হবে। ব্যথার কারণটা হচ্ছে এই যে যত্ন না নিয়ে আপনার কেউ যদি এই ওষুধ খেয়েই করে, তো আবার সে অযত্নেই পড়ে গেল। সো এইটা কখনোই করা যাবে না, এটা কখনোই কোনোভাবেই এটা করা যাবে না। কারণ হচ্ছে এইটাতে আমি ব্যথাটা অনুভূতি কমে যাচ্ছে, কিন্তু ব্যথা যেই কারণে হচ্ছে এটা মোটেও সরতেছে না। যেই কারণে আমার ব্যথা বারবার হচ্ছে, আমি একটু হাঁটতে গেলেই ব্যথা হচ্ছে, আমি ওটা থেকে বসতে গেলেই ব্যথা হচ্ছে, ওষুধ খাওয়ার পরে উঠতে গেলে আর ব্যথা হচ্ছে না, এটা হচ্ছে একটা ব্যথার অনুভূতি কমে যাওয়া। সো আমি যদি কন্টিনিউ করি ব্যথার ওষুধ, আমার কারণটা যেই কারণে ব্যথা হচ্ছে এটা আরো দৃঢ় হচ্ছে, এটা ধীরে ধীরে আরো শিকড় গেড়ে বসে যাচ্ছে, তখন আর ওষুধেও কাজ করবে না। আপনারা প্রথমে ডাক্তারের কাছে যাচ্ছেন না, পরবর্তীতে এমন একটা অবস্থায় চলে যাচ্ছেন যখন ডাক্তারও কিছু করার থাকবে না। এবং সার্জারির আসলে প্রয়োজন হয় কখন, সেটি সার্জারি একদম এক্সট্রিমে, যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সার্জারি করলে ভালো হওয়ার চান্স থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সার্জারি না করলে কোনো উপায় নেই। সো যেই ক্ষেত্রে সার্জারি করলে ভালো, সার্জারি না করলে কিছু থেরাপি নিলে, কিছু নিয়মকানুন মেনে চললে যদি তার ইমপ্রুভমেন্ট হয়, সো এটা তার জন্য অ্যাকসেপ্টেবল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সার্জারি না করলে যেগুলো উপায় নেই, সেগুলো নিয়ে যদি রোগী বাসায় বসে থাকে, সে তার অঙ্গহানি হবে, সে পঙ্গু হয়ে যাবে। আমরা দেখি কিন্তু যে সার্জারির প্রতি এক ধরনের অনীহা, এক হচ্ছে দেরি করছেন তারা সঠিক সময়ে চিকিৎসকের কাছে যেতে, কিন্তু যখনই সার্জারির কথা আপনারা বলছেন বা অ্যাডভাইস দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আবার তারা সেখানে থেমে যাচ্ছেন যে সার্জারি করলে ভবিষ্যতে আরও খারাপ হতে পারে সমস্যা, বা এক ধরনের সময় ক্ষেপণ করছেন কিন্তু এগুলো চিন্তা ভাবনা করতে করতে, বা অনেক সময় আমরা দেশের বাইরেও চলে যেতে দেখি যারা সামর্থ্যবান রোগী আছেন। এই জায়গাটাই আমি একটু পরিষ্কার করে দিতে চাই। আমি আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আজকে আমি আমার এই সামনে যারা দর্শক আছেন তাদেরকে আমি এতটুকু জিনিস বলতে চাই, এই ব্যথাটা কিন্তু আসলে নার্ভের প্রবলেম। আপনাকে যেতে হবে নার্ভের ডাক্তারের কাছে, যারা ব্যথাটাকে সারাবে, এটা কিন্তু নার্ভের প্রবলেম। আমি কি নার্ভ ডিকম্প্রেশন করব? আমরা ভুল করে বিভিন্ন জনের কাছে যাই, আমরা সঠিক ডাক্তারের কাছে যাই না, সেটিও জানে না অনেকে। হ্যাঁ, সো এই জিনিসগুলো না জানার কারণেও ভুল হচ্ছে। সো নার্ভের যে সমস্যা, নার্ভের যখন ব্যথাগুলো হচ্ছে, নার্ভ জেনারেটেড ব্যথা, কোমরের ব্যথা, এগুলো নার্ভ জেনারেটেড ব্যথা, এইটার জন্য আমাকে নিউরো সার্জনের কাছেই যেতে হবে। সেই বুঝবে নার্ভকে কিভাবে ডিকম্প্রেশন করা যায়। আমরা ব্রেন এবং নার্ভকে এমনভাবে হ্যান্ডেল করি যে এটাকে ছোঁয়া দিলেও সমস্যা হয়। সো এই হ্যান্ডলিংগুলো একমাত্র নিউরো সার্জনই বুঝবে।
এবং তারা যদি কখনো তারা এই ব্যথায় অনুভব করে, কখনো যদি তারা এরকম অপারেশনের প্রয়োজন মনে করে, সে অবশ্যই নিউরোসার্জনের কাছে যাবে। আচ্ছা, এবং অপারেশনের পরবর্তীতে কি সে পুরোপুরিভাবে সঠিক আগের অবস্থায় চলে আসে, নাকি তখনও কিছু অবশ্যই আপনারা লাইফস্টাইলের বিষয়ে? খুব সুন্দর একটা কোশ্চেন, যে অপারেশন করলাম কিন্তু ভালো তো হচ্ছে না স্যার, কি হলো আমার এটা তাহলে? এক্স্যাক্টলি তাই। আসলে আমরা মানে ভালো হয়েছে, পুরোপুরি ভালো হচ্ছে না, কিছু সমস্যা থাকতেছেই তার, হয়তো ব্যথাটা কিছু কমে আসছে, অথবা সাধারণত অপারেশনটা খুব সুন্দর হয় এবং একজন ডক্টরের পক্ষে ঠিক যতটুকু প্যাথোলজি ওইটাকেই সরানো সম্ভব হয়, ওই প্যাথোলজি থাকা অবস্থায় কিছু সেকেন্ডারি চেঞ্জ তৈরি হয়। আচ্ছা, ওই প্যাথোলজি থাকা অবস্থায় কিছু সেকেন্ডারি চেঞ্জ তৈরি হয়। আমি প্যাথোলজিটাকে সরাই নিয়ে আসছি, সেকেন্ডারি কিছু চেঞ্জ কিন্তু আমি কিছু করতে পারিনি, যেগুলো দীর্ঘদিন ধরে চেঞ্জগুলো আসছে। এই চেঞ্জগুলো সারতেও অনেক দিন সময় লাগবে। আমি 2 বছর 4 বছর ধরে কোমর ব্যথায় ভুগে একদিন অপারেশন করে পরের দিন স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার ব্যথা তো কমতেছে না, 10 দিন পরে জিজ্ঞেস করলাম, আসলে অ্যাকচুয়ালি না, আমি তো 4 বছর ধরে ভুগছি। সো এই যে সেকেন্ডারি চেঞ্জগুলো আসছে, এগুলোকেও তো আমার প্রাইমারিতে ফিরায় নিয়ে আসতে আবার সময় লাগবে, একটু সময় লাগবে। সো এইটা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবসলিউটলি ভালো হয়ে যায় তা না। আর আফটার অল এটা হচ্ছে একটা রিপেয়ার জব। আমরা সার্জারি যেটা করি এটা একটা রিপেয়ার জব। আমরা যেটা গড গিফটেড অ্যানাটমি, যেটা গড গিফটেড একটা সুন্দর স্ট্রাকচার, এইটাকে আমরা অবহেলায় অযত্নে বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। সো একটা মানুষের পক্ষে কখনোই এটা গড গিফটেড যে স্ট্রাকচার ছিল এইভাবে ফিরায় দেওয়া কখনোই সম্ভব না। সেটি আরো খারাপ যাতে না হয় সেটিকে প্রতিরোধ করা, খারাপের হাত থেকে রক্ষা করা, এবং বাকিটা নিশ্চয়ই অবশ্যই লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে পুরোপুরি। এই অপারেশন করুক বা না করুক, তাকে ব্যথা হইলেই তাকে লাইফস্টাইল মডিফিকেশন কিছু নিয়ম কারণ সব সময় মানতেই হবে, অপারেশন করলে তো আরো বেশি মানতে হবে। একেবারে অনেকে কোনো ডক্টরের কাছে না গিয়ে শুধুমাত্র ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপির উপরেই মনে করেন যে কাজ হয়ে যাবে, সেক্ষেত্রে আসলে বা আপনাদের এই পুরো প্রসিডিউরটাতে ফিজিওথেরাপির ভূমিকা আসলে কতটুকু? ফিজিওথেরাপি আসলে আমি যেটা বলতেছিলাম যে কিছু নিয়ম কানুন মানে চলা, কিছু ব্যায়াম করা, এই যে নিয়ম রুলস ফলো করা, এই যে ব্যায়াম করা, ফিজিওথেরাপি আসলে এইটাই। ফিজিওথেরাপির জন্য কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো ফিজিওথেরাপিস্ট ফিজিক্যাল মেডিসিনের সারা যারা দিয়ে থাকেন, এইটা ভিন্ন জিনিস। এটা দিয়ে ওই ফিজিওথেরাপির যে কাজ, আমাদের মেইনলি যে কাজ, এইটা ওই সেম জিনিস হওয়াতে এটাতে উপকার হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমার কিছু কিছু রোগী শুধু আমার কাছে আসলে আমি যাদেরকে শুধু বলতাম যে আপনি এই নিয়মগুলো মেনে চলেন, আর কয়েকটা ওষুধ খান, আর কিছু ব্যায়াম করেন, আপনি সুস্থ হয়ে যাবেন, এরা যদি ফিজিওথেরাপিস্টের কাছে যায় তারাও কিন্তু ওই ফিজিওথেরাপির সেম ওইটুকুই ভালো হয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এই অংশটুকু ফিজিওথেরাপির সাথে নিউরোসার্জনদের একেবারে মিল আছে। আচ্ছা, সো এই যে পেশেন্টগুলো ফিজিওথেরাপিতে ভালো হয়ে গেল, এরা যে মানুষজনদেরকে বলতেছে আমি জাস্ট ফিজিওথেরাপি নিয়ে ভালো হয়ে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি তা তো না। এক একজন পেশেন্ট এক এক রকম, আজকে ইনি ভালো হয়েছে আরেকজন তো ভালো নাও হইতে পারে, এবং সবার কারণও তো সমান না, সবার কারণ বা তার প্রত্যেকই আলাদা আলাদা, প্রত্যেকই আলাদা। সো ফিজিওথেরাপিস্টের কাছে আপনার যাবেন, যেমন আমার কাছে আসলে রোগীর যদি ফিজিওথেরাপি দরকার থাকে তো আমি তাকে বলেই দিব যে আপনি ফিজিওথেরাপিস্টের কাছে যান, আপনার খুব বেশি কিছু করার নাই, আচ্ছা, আপনি ওষুধ খেলেই হবে। ওকে, আমি অপারেশনের ভয়ে ডাক্তারের কাছে যাচ্ছি না, এইটা সমস্যা। একেবারে আপনি ডাক্তারের কাছে আসলে কি অপারেশন করে দিবেন? না, ডাক্তারের কাছে আসলে অপারেশন করে দিবে না, জিনিসগুলো বুঝাই আপনাকে বলবে। কারণ আপনি নিয়ে আপনার চয়েস মতো আপনি যেতে পারেন, যদি আপনি ডাক্তারকে ফলো করেন আপনি সুস্থ। আপনি বলছিলেন যে কোমরের ব্যথা অবস্থানগত যে ব্যথাগুলো হয় বা পজিশনগত, বা এই যে অনেকক্ষণ দীর্ঘক্ষণ বসে থাকা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, এই যে সমস্যাগুলো বা লাইফস্টাইল, আমরা যদি একটু দেখি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সবসময় কিন্তু জানি, যাতে কোমরের ব্যথা না হয় আগে থেকেই কিভাবে আসলে তার চলাফেরা করা। এবং এখন আমরা দেখছি যে এখনকার যে একেবারে নিউ জেনারেশন, দীর্ঘক্ষণ ধরে কম্পিউটার নিয়ে বা ডিভাইস নিয়ে একই পজিশনে বসে থাকা, এগুলো কিন্তু আসলে কোমর ব্যথা বা ঘাড় ব্যথার আমি কারণ হিসেবে দেখি। যেহেতু আমাদেরও বাসায় সন্তান রয়েছে, তাদেরকেও আমরা কিন্তু দেখতে পাই। সেই জায়গাটিকে কিভাবে আপনারা নোটিস করবেন বা উপদেশটা আপনাদের কি থাকবে? জি জি, সুন্দর কোশ্চেন করেছেন আপনি। এই আমাদের এই যে মোবাইল দেখা, বিশেষ করে যারা গ্রোয়িং চাইল্ড যারা, তারা তো কোমর মাথা নিচু করে ভাসতে ভাসতে কিছুদিন পরে বাঁকাই হয়ে যাবে একেবারে। এবং এইটা যে পজিশন আমাদের স্ট্রেট, আমাদের এই যে কি বলি আমাদের মেরুদণ্ড যেটা, এটার একটা পজিশন মেনটেনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি সোজা হয়ে না বসে কাজ করি তো আমার ডিজেনারেশন হবেই। আমার একটা প্রেশার পয়েন্ট, তো আমি একটা ভার্টিব্রার উপরে আরেকটা ভার্টিব্রা যে অ্যালাইনমেন্টটা থাকে, আমার
বাঁকা হওয়া আমার সোজা হওয়ার উপরে এই অ্যালাইনমেন্ট ডিপেন্ড করতেছে। অ্যালাইনমেন্ট যদি নষ্ট হয় তো এই প্রেশারগুলো চেঞ্জ হবে এবং একসময় এটা ব্যথার কারণ হিসেবে তৈরি হবে। একটা সময় সহ্য করতে পারতেছে না, ভারী সহ্য করতে পারতেছে না, হাড়গুলো তখন ডিজেনারেশন হবে, তখন ব্যথাগুলো তৈরি হবে। সো আমাদেরকে শুধু মোবাইল খেলার দেখার ক্ষেত্রে বাচ্চাদের কথা বলছি না, আমরা অনেক সময় অবহেলার ক্ষেত্রে কোথাও শোয়ার সময় এমনভাবে শুচ্ছি যে না সুন্দর মতো শুতে পারছি না, আমরা এত স্প্রিংয়ের বিছানাতে শুচ্ছি। এই জিনিসগুলো আসলে আমাদের অ্যাভয়েড করা উচিত। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আপনি যেটা বললেন। আসলে এই জিনিসগুলো যদি আমরা পালন করার জন্য আগে থেকে মানসিকভাবে প্রস্তুত না থাকি তাহলে এগুলো হয় না। যেমন দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝতেছি না, যখন ব্যথা শুরু হয়ে যাবে আমরা তখন বলবো এখন কি আগেই তো ভালো ছিল, আগে তো ব্যবস্থা নিতে পারতাম। সো এইগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই পজিশনগুলো মেনটেন করা, তারপরে হচ্ছে সুস্বাস্থ্যর জন্য যেগুলো দরকার ব্যায়াম করা, খাদ্য সচেতন হওয়া, তারপরে হচ্ছে শোয়ার সময় একদম স্প্রিংয়ের যেগুলা, আবার একদম শক্ত কাঠের পাটাতনে শোয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। avoid হ্যাঁ, করতে হবে। সো আচ্ছা। কমফোর্টেবল একদম নরম বিছানাও না, একদম শক্ত বিছানাও না, কমফোর্টেবল বিছানাতে শুলেই এনাফ। অনেকে বলে যে একদম শক্ত বিছানাতে শুলে, যদি শক্ত বিছানায় শোয় তাহলে ভার্টিব্রার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না, স্ট্রেইট হয়ে যায়। সো আচ্ছা এটাও খারাপ। আচ্ছা আচ্ছা। সো এমন একটা কমফোর্টেবল একটা ইস্যু রাখতে হবে যাতে ভার্টিব্রাল কলামটাও মেনটেন করে, Maintain কারণ আমাদের ভার্টিব্রাল কলামটা একটু বাঁকা, যেটা আমরা পজিশন নরম বিছানাতেই সম্ভব। সো আমাকে এই জিনিসগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হবে, খাওয়া দাওয়া লাইফস্টাইল সব কিছু মিলিয়ে সুস্থতা আনতে যা লাগে আর এই কি। যে ব্যায়াম করার কথা যদি যেহেতু প্রসঙ্গ আসলোই, অনেকে কিন্তু আছে যারা হচ্ছে জিমে যাচ্ছেন বা ব্যায়াম করছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা ইনজুরি করে নিয়ে আসছেন সঠিক ইনস্ট্রাক্টরের অভাবে বা জ্ঞানের অভাবে। তারা এমনভাবে ব্যায়াম করছেন সেটার কারণেও কোমর ব্যথা হচ্ছে। তো এই জায়গাটাতে কি একটু সাবধানতার প্রয়োজন আছে কিনা? জিমে যারা যাচ্ছি আসলে আমরা অনেক মানে অনেক কষ্ট, অনেক অপমান সহ্য করার পরে তারা জিমে যাচ্ছে। সো তারা চাচ্ছে যে খুব যত দ্রুত সম্ভব আমাদেরকে এটা অ্যাচিভ করে ফেলতে হবে। না, একেবারে। এটা কখনোই করা যাবে না। যারা করতেছে একটু স্টেডিনেস থাকতে হবে, ধীরে ধীরে হবে, অবশ্যই হবে, লেগে থাকলে হবে। আজকে আর কালকের মধ্যে আমি পার্থক্য না বুঝতে পারলেও 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। এইটুকু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটুকু যদি ধরতে না পারি, এই ধৈর্য না ধরার প্রেশারটা পুরো পড়বে আমার শরীরের উপরে। অ্যাক্সিডেন্টটা তখনই ঘটবে। আমার যতটুকু ওয়েট ক্যারির আমি উপযুক্ত না, তার চেয়েও বেশি ওয়েট ক্যারি করতে যেয়ে আমার প্রবলেমগুলো হবে। সো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ধৈর্যশীলভাবে আগাতে হবে। অবশ্যই ব্যায়াম করলে এবং এই যে জিমে যাচ্ছে এগুলোতে মাসেল বিল্ড আপ হচ্ছে, মাসেল বিল্ড আপ হলে আমাদের ভার্টিব্রাল বডি বলেন আর বোনসগুলো বলেন এগুলোর অ্যালাইনমেন্ট রক্ষা করা সহজ হচ্ছে। যেই মাসেলের পাওয়ার যত বেশি, এই অ্যালাইনমেন্ট রক্ষা করার ক্ষমতাও তার তত বেশি। অবশ্যই জিম করলে মাজার বলেন, ঘাড়ের বলেন, সব কিছুর উন্নতি হবে, কিন্তু সঠিক ওয়েতে নিয়মের করতে মধ্যে, হবে। সঠিক নিয়মে। একেবারে। আবার একটু সার্জারিতে চলে যাই। এই যে কোমর ব্যথার কারণে যাদের সার্জারি হয়, তো সেই ক্ষেত্রে আফটার সার্জারি কতদিন পর্যন্ত আপনারা ফলো আপে রোগীদেরকে আসতে বলেন, বা এটি কি সারা জীবন না না না, সারা ফলো আপে জীবন না। আসতে হয় রোগী কিনা? অপারেশন করেই যে তার এই ব্যথাটা থেকে মুক্ত হওয়ার জন্য এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য। সো আমরা এই ক্ষেত্রে রোগীকে কোমরের অপারেশনের পরে সাধারণত ভারী কাজ থেকে দূরে থাকতে বলি, এবং এটা সাধারণত 2 মাস, সর্বোচ্চ 2 মাস থেকে 3 মাস। এরপরে শেষ, আস্তে আস্তে সব কাজ আস্তে আগের মতো করতে পারবে। তো এই যে সময়টা, এই রেস্ট্রিকশনটা একটু স্ট্রিক্টলি মানতে হয়। যেই সময়টা এই 2 থেকে 3 মাসে যদি একটু এদিক ওদিক হয়, সমস্যাগুলো আবার তৈরি হতে পারে। সো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অপারেশনের পরে একদম নিয়মগুলো খুব সঠিকভাবে মেনে চলাটা খুব যদি জরুরি। মেনে চলা হয় তাহলে আবার তাহলে পুরোপুরিভাবে ইনশাআল্লাহ সে মোটামুটি। সুস্থই থেকে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম শেষ দিকে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেবার জন্য এবং খুব সুন্দরভাবে আমাদের দর্শকদের বুঝিয়ে বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে এবং অবশ্যই মাই টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।